আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশকে 20 লাখ টাকা দেবে ফ্রান্স, প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে দ্বিপক্ষীয় সম্মতিপত্র সই। 835 ইউনিয়ন পরিষদে ভোট, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, সহিংসতার চেষ্টা করলে ব্যবস্থা, বললেন সিইসি। অভিযানের পরও থামছে না ভাড়া নৈরাজ্য, সিটিং গেটলক সার্ভিস থাকবে না, বলছে মালিক সমিতি। টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড, টান টান উত্তেজনার ম্যাচে ইংল্যান্ডের হার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছে আমি এমএজি ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে অংশীদারিত্ব আরও এগিয়ে নিতে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের পাশাপাশি প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মতিপত্র সই করেছে দুই দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাক কাসাতেক্সের উপস্থিতিতে দ্বিপক্ষীয় বৈঠকের সমঝোতা সই হয়। এছাড়া বাংলাদেশকে করোনা ভাইরাসের 20 লাখ টিকা দেবে ফ্রান্স। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্যারিসে রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এলিজি প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশটির রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজকীয় এলিজি প্রাসাদে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপ হয় পারস্পরিক আর্থসামাজিক সহায়তা ও অংশীদারিত্ব নিয়ে। দ্বিপক্ষীয় বৈঠকে নিরাপত্তার ক্ষেত্র প্রসারিত করতে জোর দেওয়া হয় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, সক্ষমতা বৃদ্ধি ও সম্ভাব্য প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে। এদিন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাঁ কাস্তেক্সের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন বঙ্গবন্ধু কন্যা। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষর হয় সমঝোতা স্মারক। প্রতিরক্ষা সহায়তার সম্মতিকে স্বাগত জানান দুই দেশের শীর্ষ নেতারা। যৌথ বিবৃতিতে বলা হয়, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে একটি অবাধ, মুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে দেখতে চায় বাংলাদেশ ও ফ্রান্স। এছাড়া বাংলাদেশকে করোনা ভাইরাসের 20 লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে ফ্রান্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও প্রধানমন্ত্রী জ্যাঁ কাস্তেক্সে এই টিকা উপহার দেওয়ার ঘোষণা দেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। রাত পোহালেই দেশের 835টি ইউনিয়ন পরিষদে ভোট। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম। দলের পরিচয়ে বিএনপির কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করলেও স্বতন্ত্র হিসেবে অনেকেই মাঠে আছেন। আর আওয়ামী লীগের 6 শতাধিকের বেশি বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করছে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। দ্বিতীয় ধাপে 835 ইউনিয়ন পরিষদে ভোট। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন 81 জন। সাধারণ ওয়ার্ডে সদস্য পদে 203 জন এবং সংরক্ষিত সদস্য 76 জন বিনা ভোটেই জয় পেয়েছেন। নির্বাচনে বিএনপির প্রার্থীরাও আছেন মাঠে। দল থেকে প্রতীক না পেলেও 311 জন স্বতন্ত্র প্রার্থী মাঠে আছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী 692 জন। প্রার্থীদের সমর্থকদের মাঝে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাও ঘটেছে। এতে বিব্রত খোদ নির্বাচন কমিশন। তবে সহিংসতা ঠেকাতে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ভ্রাম্যমাণ আদালতও মাঠে থাকবে, প্রস্তুত আছে রিজার্ভ ফোর্স। নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন সভা শেষে সিইসি বলেন, নির্বাচনের মাঠে উত্তেজনা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনেরই বহিঃপ্রকাশ। নির্বাচনের সাথে সম্পৃক্ত সকলের সহনশীলতা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে। যারা নির্বাচন পরিচালনা করেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী, নির্বাচনের সমর্থক এবং জনগণ যারা ভোটার, তাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব থাকতে হবে। তারা এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সবই তাদের নিজেদের কাছাকাছি লোক, আত্মীয় স্বজন, এক পাড়া মহল্লার লোক অথবা অপর পাড়া মহল্লার লোক,
এদের মধ্যে এই সংঘাত যাতে না হয় সেরকম তাদের কাছে আমরা বারবার আহ্বান করি। এদিকে চতুর্থ ধাপে 840 ইউনিয়ন পরিষদ এবং 3টি পৌরসভার ভোট হবে 23 ডিসেম্বর। ইসি সচিব তফসিল ঘোষণা করেছেন। ইউপি হলো আমাদের 840টি। মনোনয়নপত্র দাখিলের তারিখ 25 নভেম্বর 2021, বাছাইয়ের তারিখ 29 নভেম্বর 2021 এবং ভোট গ্রহণের তারিখ 23 ডিসেম্বর। পৌরসভার যে সাধারণ নির্বাচন আমাদের নবম ধাপে, সেটি কক্সবাজারের টেকনাফ পৌরসভা, নরসিংদীর রায়পুরা পৌরসভা এবং পাবনার আটঘরিয়া পৌরসভা, এই তিনটির তফসিলও একইভাবে। উৎসব মুখর ভোটের আশাবাদ নির্বাচন কমিশনের। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও থামছে না গণপরিবহনে ভাড়া আদায় নিয়ে নৈরাজ্য। নতুন তালিকা প্রদর্শন না করেই চলছে বাড়তি ভাড়া আদায়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান এড়াতে অনেক গণপরিবহন সড়কে না নামায় তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। আর বাস মালিক সমিতি বলছে এখন থেকে সিটিং ও গেটলক সার্ভিস থাকবে না। মেহেদী হাসানের রিপোর্ট। মিরপুর চিড়িয়াখানা থেকে গুলিস্তান, এ দূরত্বে আগে ভাড়া ছিল 25 টাকা। নতুন ভাড়া কার্যকরের পর আদায় করা হচ্ছে 35 টাকা, অর্থাৎ ভাড়া বেড়েছে 40%। আগে 25 টাকা নিত আর কি, এখন হচ্ছে 35 টাকা নেই। তো এটা তো আমাদের থেকে বাড়তি নেওয়া হচ্ছে ভাড়াটা। প্রতিটি বাসে ভাড়ার নতুন তালিকা প্রদর্শনের সিদ্ধান্ত মানা হচ্ছে না। চার্ট আছে, ঠিক আছে, আমরা মানে লেবেলিং করা লাগবে তো। কালকে রাতে আর কি কাছে রাখছি, এখনো চার্ট করা হয় নাই। এই যে ফটোকপি করতে হবে, মারতে হবে, সময় পাইনি। প্রায় প্রতিটি বাসেই অনিয়ম পেয়েছে ভ্রাম্যমাণ আদালতও। এখন পর্যন্ত একটা মাত্র বাসে পেয়েছি যে তারা নতুন যে ভাড়ার হার সেই কাগজ তারা ঝুলিয়ে রেখেছে, আর কেউ এটা করেনি। আর অনেকেই অতিরিক্ত ভাড়া দাবি করছে, সেই ভাড়া তারা তাৎক্ষণিক ফেরত দিতে বাধ্য হয়েছে, ফেরত দিয়েছে এবং তাদেরকে আমরা জরিমানা আওতায় এনেছি। এদিকে যেসব সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে সেসব রুটে কমে যায় বাসের সংখ্যা, ভোগান্তিতে পড়ে যাত্রীরা। বাস অতটাও নাই যতটা আর কি দরকার আমাদের। 5 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, কিন্তু পর্যাপ্ত মনে হচ্ছে না আর কি। আর সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ বলছেন, নগর পরিবহনের বাসগুলোর মধ্যে সিটিং ও গেটলক সার্ভিস বন্ধ করা হবে। 3 দিন সময় দিব। এই 3 দিনের মধ্যে স্ব গাড়িতে সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। এসব সার্ভিস বৈধ নয় বলেও জানান তিনি। প্রায় 6000 গাড়ি ঢাকা শহর এবং শহরতলিতে চলাচল করে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জ্বালানি তেলের দাম আগের অবস্থায় ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও ভুল বলে আখ্যায়িত করেছে গবেষণা সংস্থাটি। তহিদুর রহমানের রিপোর্ট। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আদৌ কি জরুরি ছিল, এ নিয়ে নিজেদের বিশ্লেষণ তুলে ধরতেই সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংবাদ সম্মেলন। প্রতিবেদনটির প্রেক্ষিতে সংস্থাটি বলছে, গত 7 বছরে জ্বালানি তেল থেকে 43,000 কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তাই আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যুক্তিসঙ্গত নয়, সরকারের নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ নয়, নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং রাজনৈতিকভাবেও এটা কোনো আলোকিত সিদ্ধান্ত নয়। ডিজেল এবং কেরোসিনের যেই মূল্যটি বাড়ানো হয়েছে, আমরা এই মূল্য প্রত্যাহার করে আগের মূল্যে ফেরত যাওয়ার কথা বলছি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন, কৃষি উৎপাদন সহ সব খাতে নেতিবাচক প্রভাব পড়ছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান সিপিডির। উচ্চ মধ্যম আয়ের দেশ বা আমরা এলডিসিতে গ্রাজুয়েট করে ডেভেলপিং কান্ট্রির দিকে যাচ্ছি, সেখানে কিন্তু আমাদের একটা প্রতিযোগিতামূলক বাজার কাঠামো প্রয়োজন হবে। সেই প্রতিযোগিতামূলক বাজার কাঠামোর সঙ্গে এখন যেভাবে মূল্য নির্ধারণের প্রক্রিয়া বা প্রেসার দেখতে পাচ্ছি, সেটি মোটেও সঙ্গতিপূর্ণ নয়। জ্বালানি তেল খালাস, পরিবহন সহ সার্বিক ব্যবস্থাপনায় অপচয়, অনিয়ম দূর করার পরামর্শ দিয়েছে সিপিডি। তাগিদ দিয়েছে সংস্থাটির সক্ষমতা বাড়ানোরও। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বললেন ওবায়দুল কাদের। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। স্বৈরাচার পতনে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে শহীদ নূর হোসেন দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। রাসেল খানের রিপোর্ট। স্বৈরাচার বিরোধী আন্দোলনের জীবন্ত পোস্টার নূর হোসেন। 1987 সালের 10 নভেম্বর বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে রাজপথে নামেন সময়ের সাহসী যোদ্ধা। পুলিশের গুলিতে শহীদ হন তিনি। নূর হোসেন আর গণতন্ত্রের সংগ্রাম একাকার হয়ে আছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গুলিস্তানে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের জন্য লড়াইয়ে নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যায়নি। আজকের এই দিনে আমাদের গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রম বিকাশমান ধারা অব্যাহত থাকবে। শ্রদ্ধা জানান নূর হোসেনের পরিবারের সদস্যরা। সব শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করতে পারলেই সার্থক হবে নূর হোসেনের আত্মত্যাগ। গণতন্ত্র মুক্তি চাইছে, এটুকুই নূর হোসেনের আশা ছিল। হ্যাঁ, নূর হোসেনরে আপনারা পরে একটু ধরে রাখবেন যাতে ভুলা না যায় জনগণ, এটুকুই আমার আশা। গণতন্ত্র যদি আবার টানা হেঁচড়া শুরু হয়, হ্যাঁ, আবার যদি এ নিয়ে আবার মিছিল পথের নামতে হয়, আবার রক্ত দিতে হয়, তাহলে তো সেই গণতন্ত্র কিছু রইল না। গণতন্ত্র টিকাইতে হলে সব রাজনৈতিক দল এক হয়ে দেশকে সুন্দরভাবে আগায় নিতে হবে। পাঠ্যপুস্তকে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও শহীদ নূর হোসেনের আত্মত্যাগের মহিমা সংযুক্ত করার আহ্বান জানান বিভিন্ন সংগঠন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে জনশুমারিতে সম্পৃক্তকরণ জরুরি। না হলে সঠিক পরিসংখ্যানের অভাবে পিছিয়ে পড়া 80 লাখ জনগোষ্ঠীকে সরকারিভাবে সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হবে না। রাজধানীতে এক সেমিনারে বক্তারা সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক পরিসংখ্যানেরও তাগিদ দেন। শাকির আরজু রিপোর্ট। দেশে 50টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তবে সমতলে বসবাসকারী এদের সংখ্যা কত এ নিয়ে সঠিক কোনো পরিসংখ্যান নেই। ফলে তারা নানান বৈষম্যের শিকার হচ্ছে। অ্যাক্টিভলি কাজ করতে হবে, যাদের জন্য কাজ করছি তাদের সাথে গিয়ে। কোনো একটা গ্রামের থেকে আম পেকেছে, আম খাওয়ার নিমন্ত্রণ এসছে, ওয়াহিদ সকালবেলা এসে বলছে চলো আম খেয়ে আসি। আসলে আম খাওয়াটা তুলছিলা ছিল, উনি দেখতে গেছেন ওখানে যে সম্প্রদায়রা থাকে সেই সম্প্রদায়রা কতটুকু ভালো থাকে। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ সবার মাতৃভূমি, এখানে উপজাতি বা আদিবাসী বলে কেউ নেই। তাদেরকেই বলতে হবে, তাদের মুখ থেকে শুনতে হবে। আমরা নাগরিক সমাজরা বলে সেটা হবে না আসলে। এবং আমি এটা স্টাডি করেছি আদিবাসীদের মধ্যে কতটা সংবাদ পরিবেশিত হয়, কতটা কলাম লেখা। আমরা কলাম লিখবো, সবচেয়ে ভালো হয় আদিবাসীরা নিজেরাও কলাম লিখতে পারে। তার স্পেস কি দিবেন? অর্থনৈতিকভাবে যখনই তারা সমৃদ্ধ হবে, তারা তখনই তাদের একটা পরিবার উঠে আসবে, তাদের একটা অঞ্চল উঠে আসবে, সেই জায়গা থেকে তারা পরবর্তী ধাপে আরেকটা ধাপে উঠে আসার সুযোগটা পাবে। সব শ্রেণী পেশার মানুষকে নিয়েই দেশ এগিয়ে যাবে। অসাম্প্রদায়িক চেতনার এই দেশে এর প্রকৃত বাস্তবায়নের কথাও বলেন তারা। দ্বিতীয়ত, বাংলাদেশের উত্তর পশ্চিমের 16টি জেলা, উত্তরবঙ্গের 7টি জেলা এবং দক্ষিণবঙ্গের 2টি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দরিদ্রের অবস্থান থাকলেও তাদের সঠিক সংখ্যা আজ পর্যন্ত কোনো পরিসংখ্যান বা শুমারিতে উঠে আসেনি। আমাদের যে আসন্ন যে আদমশুমারি হবে, সেখানে আমরা কিভাবে আসলে আমাদের আদিবাসী জনগোষ্ঠীকে আমরা সম্পৃক্ত করব। জনশুমারির কথা বারবারই বলা হচ্ছে, যে উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটি, সেই উদ্দেশ্যটা যেন আমরা সফল করবার জন্য যার যার জায়গা থেকে আমরা যেন কাজগুলো করি। সব শ্রেণী পেশার মানুষের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করারও তাগিদ আসে সেমিনার থেকে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টি-20 বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনাল বৃহস্পতিবার। অস্ট্রেলিয়াকে হারিয়ে এগিয়ে যেতে চায় অপরাজিত পাকিস্তান। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশকে 20 লাখ টিকা দেবে ফ্রান্স। প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে দ্বিপক্ষীয় সম্মতিপত্র সই। 835 ইউনিয়ন পরিষদে ভোট। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, সহিংসতার চেষ্টা করলে ব্যবস্থা, বললেন সিইসি।
অভিযানের পরও থামছে না ভাড়া নৈরাজ্য, সিটিং গেটলক সার্ভিস থাকবে না বলছে মালিক সমিতি। টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড, টানটান উত্তেজনার ম্যাচে ইংল্যান্ডের হার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।